হাওড়া থেকে কালকা সরাসরি টিকিট পাবেন না, তারা কিন্তু চণ্ডীগড় অবধি ট্রাই করবেন। 4-5টা বগি কিন্তু এক্সট্রা জোরে এই চণ্ডীগড় অবধি, মানে আপনারা কিন্তু হাওড়া থেকে কালকা সরাসরি টিকিট যদি না পান, হাওড়া থেকে চণ্ডীগড় কিন্তু টিকিট পাওয়ার চান্স ম্যাক্সিমাম, সেটা এসি হোক এবং নন এসি হোক, দুটোতেই কিন্তু একই ব্যাপার। তাই চেষ্টা করবেন হাওড়া থেকে কালকা অবধি যদি টিকিট না পান, চণ্ডীগড় অবধি অন্তত টিকিট বুক করার, মানে 55 মিনিট লেট। নমস্কার বন্ধুরা, আমি আবার আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে যে ভিডিওটা নিয়েছি সেই ভিডিওটা কিন্তু এই মানে ট্রেনটার ভিডিও নিয়ে কিন্তু আমি এটা নিয়ে 3 নম্বর ভিডিও করছি। হাওড়া থেকে আমরা কীভাবে কালকা পৌঁছবো, অর্থাৎ আমরা যাচ্ছি হচ্ছে সিমলা, বুঝতেই পারছেন কালকা বলে সিমলাই যাচ্ছি ডেফিনেটলি। তো সেই 12311 হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস এই নিয়ে কিন্তু আজকের ভিডিও। তো এই জাস্ট হাওড়া এসে এখন পৌঁছালাম। তো সম্পূর্ণ বলবো এই ট্রেনের ব্যাপারে, এই ট্রেন কোথায় দাঁড়াচ্ছে, কতক্ষণ দাঁড়াচ্ছে, কটা এসি বগি, কটা নন এসি বগি, কত ভাড়া, সমস্ত কিছু কিন্তু আমরা বলে দেবো, টাইম থেকে শুরু করে এমনিথিং। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আগে কিন্তু আমি যে দুটো ভিডিও করেছি তার মধ্যে একটা কিন্তু আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, আর একটা কিন্তু একটু কম এসছে। তো রিকোয়েস্ট হলো এটা যেন আবার একটুখানি ভালোবাসা দেন, সেই নিয়ে আজকে ভিডিও শুরু করছি। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো হাওড়ায় আমরা এই জাস্ট এসে পৌঁছালাম, এখন 9:35 বাজে। ট্রেন হচ্ছে 9:55। এই হাওড়া কালকা যে নেতাজি এক্সপ্রেস এটা কিন্তু রাত্রি 9:55 হাওড়া থেকে ছাড়ে। আর 2 নম্বর দিন সারাদিন কিন্তু ট্রেনে থেকে 3 নম্বর দিন ভোরবেলা কিন্তু 3টের সময় কালকায় পৌঁছানোর টাইম। আমি রানিং স্ট্যাটাস চেক করলাম কালকের, মানে আজকে হচ্ছে 22শে ডিসেম্বর, আমি 21শে ডিসেম্বর যে ট্রেনটা ছেড়েছিল তার আমি রিভিউ চেক করলাম, রানিং স্ট্যাটাস 15 মিনিট লেট ছিল। ভালো, ঠিক আছে, দূরপাল্লার ট্রেন এতক্ষণ এত শীতের মধ্যে ট্রেন চলছে, তো 15 মিনিট লেট চলুন, এটা এক্সপেক্ট করা যায়। তারপরে ওখান থেকে টয় ট্রেন আছে আমাদের, সেটাও ভিডিও করে দেখাবো। তো এই জাস্ট এখন ট্রেনে উঠে পড়লাম, ফাঁকা আছে মনে হচ্ছে 2-4টে সিট আমি দেখলাম এখনও, যদি এখন ট্রেন ছাড়েনি, 10 মিনিট বাকি আছে, এখন 10-15 মিনিট বাকি, কিন্তু লোক ওঠেনি, দেখা যাক কত নেক্সট স্টেশন থেকে উঠতে পারে। আচ্ছা, এবার ডিটেলসগুলো বলি যে এই ট্রেনে কটা এসি কটা নন এসি আছে। প্রথম 3টা কিন্তু জেনারেল কম্পার্টমেন্ট, মানে যদি আপনার আসেন সিট পেয়ে যাওয়ার চান্স ম্যাক্সিমাম। 3টে কম্পার্টমেন্ট মানে অনেক, কিন্তু প্রায় নানা করে হলো 200 লোক ঢুকে যাবে, তো সেই জন্য সিট পেয়ে যাওয়ার চান্স ম্যাক্সিমাম। 3 নম্বরের পর থেকে মানে 4 নম্বর থেকে 8 নম্বর পর্যন্ত হচ্ছে কিন্তু স্লিপার ক্লাস। এই স্লিপার ক্লাস যার কিন্তু ভাড়া হচ্ছে 710 টাকা। 8 নম্বরের পর থেকে শুরু হয়ে যাচ্ছে এসি 2 টায়ার 3 টায়ার, আর জেনারেলের পরেও 2টো মাত্র এসি আছে 3 টায়ার। তারপরে 8 নম্বর পরে হচ্ছে পুরো নন এসি স্লিপার। 8 নম্বরের পরে হচ্ছে এসি 3 টায়ার 2 টায়ার ফার্স্ট ক্লাস, এগুলো হয়ে যাচ্ছে। আর 9 নম্বর হচ্ছে কিন্তু প্যান্টিকার, 1 থেকে 3 জেনারেল, তারপরে একটা এসি 2টো এসি, তারপরে হচ্ছে 8 নম্বর অবধি হচ্ছে স্লিপার ক্লাস নন এসি, তারপরে 9 নম্বর হচ্ছে প্যান্টিকার, তারপরে কিন্তু এসি শুরু হয়ে যাচ্ছে সমস্ত কিছু। তো এই হচ্ছে ক্যাপাসিটি ট্রেনের কোচ পজিশন। ভাড়া বলেই দিলাম, স্লিপার ক্লাস 710 টাকা, আর যদি 3টা এসিতে আসতে চান 1860 টাকা, আর যদি 2 টায়ারে যান 2410 টাকা হচ্ছে ভাড়া। তো এই হচ্ছে টোটাল ট্রেনের ভাড়া, এবং ট্রেনের কটা কোচ আছে, কটা এসি কটা নন এসি সেটাগুলো বলে দিলাম। চলুন এরপরে এতে এতে আরও কিছু দেখানো হবে, ট্রেন অনেক জায়গায় দাঁড়াবে সেগুলোও বলবো। চলুন আগে ট্রেনে উঠে পড়ি, সিটটাকে আগে নিই। চলুন এই ট্রেনে উঠছি, আমাদের সিট পড়েছে ওই যে S9, বুঝতে পারছেন কিনা আমি জানি না, তাও একবার এগিয়ে দিই। এই যে S9-এ আমাদের সিট পড়েছে। চলুন সিটগুলো আগে দেখে নিই কত নম্বর কী পড়েছে। আমি জানি যদিও সিট, আমরা 7 জন আছি। এই ট্রেনে উঠলাম, ব্যাস এই হচ্ছে এই আমাদের সিট নাম্বার 57, 58, 59, 60, 61, 62, 63। আর একটা অ্যারেঞ্জ করতে হবে সিট। এই হচ্ছে সিট নন এসি। বাবু সোনাদা কখন আসলাম, এর মধ্যে হাঁপিয়ে গেলে। ইনি কিন্তু আমাদের মধ্যে সেকেন্ড সিনিয়র, মানে এর থেকেও একজন সিনিয়র আছে। কোথায় গেল? ও ওই যে উনি শুয়ে পড়েছে, আপনারা দেখেছেন কেদারনাথের ভিডিওতে। এটা হচ্ছে মনোজিৎ দা, এটা হচ্ছে সজল বাবু, আর ওই যে সোনাদা। গরম লাগছে, এবার খুলতে হবে, ওগুলো খুলে ফেলো। চলুন সিট নাম্বার তো দেখিয়ে দিলাম, একদম সিমিলার যেরকম থাকে এরকম। আর এই ট্রেনে কিন্তু প্যান্টিকার আছে, কিন্তু বারবার বলছি। শুরুতে বাথরুমের পজিশন সবার আগে দেখা, এই যে শুরুতে এখানে বেসিন আছে, মিরার আছে, এখন অব্দি ক্লিন, সেই জন্য দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, কোমোট আছে একটা, যাক পরিষ্কার এখন অব্দি আছে, কতক্ষণ থাকে দেখা যাক। কোমোট, বেসিন, জল তো রয়েছে, একটা মিরার আছে, জায়গা থাকে আমি দেখিয়েছিলাম আগের বারেও। আচ্ছা, বাকি কিছু নেই। কোমোট আছে, লাইট ফাইট যেরকম থাকে সেরকমই আছে। যে উল্টো দিকেই এটা আবার কোমোট নেই, এটা ইন্ডিয়ান স্টাইল যেরকম। এই বেসিন, ওরে বাবা, মিরার, ব্যাস বেসিক মিনিট, আর কিচ্ছু না। তো এই জাস্ট একদম অন টাইম 9:55, একদম টাইম মতো ট্রেন ছেড়েছে। কালকে স্ট্যাটাস চেক করলাম, 11 মিনিট লেট ছিল।
কালকে না, মানে 20 তারিখে স্ট্যাটাস চেক করলাম 11 মিনিট লেট ছিল, 3:11 পৌঁছেছে। আর কালকে গেছে 21 তারিখ, কালকে স্ট্যাটাস হচ্ছে যেটা এখন অবধি ট্রেন 1 ঘন্টা 6 মিনিট দিয়ে, মানে কালকে পৌঁছানোর টাইম 4:06 দেখাচ্ছে। ঠিক আছে, কোনোটাই ট্রেনে মিস হবে না যদি এইভাবে ট্রেন চলে। আর আমাদেরটা কিন্তু একদম পারফেক্ট টাইমে ছিল, যে ছাড়ার টাইম। দেখা যাক এরপরে কখন গিয়ে পৌঁছায়। আর যেটা ব্যাপার, এখন তো খাওয়া দাওয়া করবো, ডিনার করবো, শুয়ে পড়বো। নেক্সট স্টেশন বর্ধমান, 5 মিনিট হল্ট করবে, তারপর আসানসোল, দুর্গাপুর, ধানবাদ এসব করতে করতে ভোরবেলা বড় স্টেশন যেটা সেটা গয়া, ভোর 5টায় পৌঁছানোর টাইম। যদি ঘুম ভাঙে একবার উঠবো, উঠে একবার দেখানোর চেষ্টা করবো যে অন টাইমে পৌঁছেছে কিনা। তা না হলে নেক্সট যেটা বড় স্টেশন সমস্ত কিছু কভার করতে করতে গিয়ে সোজা টুনলা জাংশন একদম। তো চলুন আগে আপাতত গয়া আসুক, ডিনারটাও করে ফেলি, রাত তো অনেক হয়েছে। ট্রেনও টাইম মতো ছেড়েছে, এখন সব ঠিকঠাকই আছে। কিন্তু ঠিকঠাক আছে বারবার কেন বলছে, একটাই কারণ, আজকে ডিসেম্বরে কিন্তু 22 তারিখ, প্রচুর কুয়াশা। দিল্লিতে প্রচুর কুয়াশার জন্য অনেক ট্রেন বাতিল হয়ে গেছে, কিন্তু আমাদের বাতিল হয়নি এবং পারফেক্ট টাইমে ছেড়েছে। চলুন আগে ডিনার করি, তারপর দেখা যাক সকালবেলা উঠতে পারি না। এই এখন 11টা 6 বাজে, এখন চলে এসছে বর্ধমান, ঠিকঠাক টাইমে আছে, কোনো লেট নেই। ওই যে ট্রেন ছেড়ে দিল, মনে হয় সিগন্যাল দিয়ে দিয়েছে আমাদের ট্রেনেই। চলুন, এই হচ্ছে বর্ধমান স্টেশন, 5 মিনিট দাঁড়ায়, 4 মিনিট দাঁড়িয়েছে, 1 মিনিট কম দাঁড়িয়েছে। চলুন, গুড মর্নিং। কালকে রাত্রে তো ডিনার করলাম, করে এত ভিড় হয়ে গেছিলো ওই থেকে গয়া না, ভুল বললাম, আসানসোল থেকে, ওই জন্য আর ভিডিও কিছু করতে পারিনি। অনেক স্টেশন পেরিয়ে গেছে, আসানসোল, গয়া, মির্জাপুর, মুঘলসরাই, মানে দীনদয়াল উপাধ্যায় আর কি। সেই সব স্টেশন কাটানোর পর এই ঘুম থেকে উঠলাম, এখন উঠে দেখছি 10:35 বাজে, মানে এখন প্রয়াগরাজ অলমোস্ট ঢুকেই গেছে। নামবো, স্টেশন এখনও আসেনি, টার্গেটে স্টপেজ দিয়েছে। নেমে দেখি কতক্ষণ ট্রেনটা দাঁড়ায় ওখানটা। চলুন ওখানটায় ব্রেকফাস্ট করে নেবো আমরা। এই অ্যাট লাস্ট আমরা চলে আসলাম প্রয়াগরাজ জংশন, যার আগের নাম ছিল এলাহাবাদ জংশন, আগেই বলেছি। 5 থেকে 7 মিনিট দাঁড়াবে, 5 থেকে 7 মিনিট। এই প্রয়াগরাজ জংশন কিন্তু রেলের অনেকগুলো স্টল আছে, ওই টি স্টল থেকে শুরু করে বলুন না। ঠান্ডা কেমন? ট্রেন ঠিকঠাক টাইমে চলছে? আর সাইকেলের একটু ঘুম পাচ্ছে এখন, কি রে ঘুম কেটেছে নাকি? ঘুম পাচ্ছে তো যা, ঘুমিয়ে পড়তে দাঁড়িয়েছিস কেন এখানটা? একটু ভুলভাল বকে, কিছু মনে করা নেই, এতে ওর এরকম আমরা স্টার্টিং হলো, এখনো শেষ হয়নি। আলটিমেট চলে গেলাম কানপুর, একদম পারফেক্ট টাইমে ট্রেন চলছে। 1:38 টাইম, 1:38 কিন্তু পৌঁছে গেছে, 1:39, 1 মিনিট লেট। 15 মিনিট দাঁড়ানোর টাইম এখানটায়, আগেও বলেছিলাম আগের ভিডিওগুলো, দেখা যায় কতক্ষণ দাঁড়ায়। এই কানপুরে একটা স্টপেজ, যেখানে কিন্তু বেশ কিছু স্টল রয়েছে খাওয়ার দাওয়ার, চাইলে এখান থেকে খাওয়ার দাওয়ার ড্রাই ফ্রুটগুলো নিয়ে নিতে পারেন। জল টলও এখানে ভরা হয়, কারণ অনেকক্ষণ সময়, এখানে 15 মিনিট মিনিমাম দাঁড়াবে এখানে ট্রেন। এখন দাঁড়িয়েছে জাস্ট 2 মিনিট হলো আর কি। আমি নেমে পড়লে ভিডিও তুললাম আর কি। সব স্টেশন নামছি না, কারণ কি হবে, নেমে ওই 2 মিনিট 4 মিনিট দাঁড়াচ্ছে, ট্রেন বেরিয়ে যাচ্ছে, এই জন্য নেমে দেখাচ্ছি না। পরপর স্টেশনগুলো আপনারা তো জানেন, রুট ম্যাপ দেখলে পেয়েই যাবেন। চলুন ট্রেনের ভেতরেই যাই আমরা। যখন বৃষ্টির মধ্যে আমরা এসে পৌঁছালাম গাজিয়াবাদে। ট্রেন যখন চলছিল বৃষ্টি পড়ছিল, একদম বুঝতে পারছিলাম না, কিন্তু যখন গাজিয়াবাদ পৌঁছালাম তখন স্টেশন চত্বর পুরো ভিজা। 5 মিনিট দাঁড়ানোর কথা, 3 মিনিট কিন্তু হয়ে গেছে। চলুন দেরি না করে উঠে পড়ি। একদম ঠিকঠাক টাইমে চলছে, 20 মিনিট, মাত্র 20 মিনিট লেটে পৌঁছে গেছি আমরা দিল্লিতে। 8:55 পৌঁছানোর কথা, এখন বাজে 9:17, ওই 22 মিনিট আর কি। এবার 15 মিনিট তো দাঁড়ানোর কথা, 20 মিনিট লেট করেছে, কতক্ষণ দাঁড়ায় দেখি। খাওয়ার দাওয়ার দোকান আছে, দিল্লিতে আসলে অনেক কিছু ডিনার করার জন্য আপনার স্টলে পেয়ে যাবেন। এবার আমি নিজে একটা স্ন্যাক্স কিছু কিনবো। আর দিল্লিতে অনেক সিট খালি হয়ে যায়, এই ট্রেনে আসার পর দিল্লিতে প্রচুর সিট খালি হয়ে যায়। কিছু মানে জেনারেল লোক উঠে যায়, তারপরেও সিট খালি থাকে। যেমন আমার ওখানে 6টা সিটই খালি হয়ে গেছে, আমি একটা মানে 5 সিট খালি। দুজন দেখলাম ফ্লাইং উঠলো, তারপরেও কিন্তু 3 সিট খালি থাকে। চলো কিন্তু স্ন্যাক্স কিনে নিয়ে আসি। শুভ মাঝরাত্রি বন্ধুরা, 3 নম্বর দিনের রাত্রির এখন 2:05 বাজে। ট্রেন এসে পৌঁছেছে চণ্ডীগড়, মাত্র 10 মিনিট লেট, কিন্তু এইখানে 1 ঘন্টা ট্রেন দাঁড়ায় নাকি। এর আগে 2বার যে ব্লগ করেছিলাম তাতে কিন্তু 1 ঘন্টা দাঁড়ায়নি, যেটা আমরা দেখেছিলাম। দেখা যাক এবার কতক্ষণ দাঁড়ায়। আর এখানে এতক্ষণ সময় দাঁড়ানোর একটা বিশেষ কারণ আছে, কারণ এখান থেকে কিন্তু আপনারা সিমলা, মানালি যেতে পারেন, এখান থেকে গাড়ি, বাস সব কিছু পেয়ে যাবেন। আর একটা জিনিস যেটা, এইখানে যারা হাওড়া থেকে কালকা সরাসরি টিকিট পাবেন না, তারা কিন্তু চণ্ডীগড় অবধি ট্রাই করবেন। 4-5টা বগি কিন্তু এক্সট্রা জোরে এই চণ্ডীগড় অবধি। এই চণ্ডীগড় থেকে সেই বগিগুলো কিন্তু আলাদা হয়ে যায়, সেই জন্য ট্রেন অনেকক্ষণ দাঁড়ায়, যার জন্য কিন্তু
এখানে অনেকটা সময় লেগে যায়। এই 4-5টা বগি যে এক্সট্রা জোড়া হয় সেই টিকিটগুলো কিন্তু এক্সেস হয়, মানে আপনারা কিন্তু হাওড়া থেকে কালকার সরাসরি টিকিট যদি না পান, হাওড়া থেকে চণ্ডীগড় কিন্তু টিকিট পাওয়ার চান্স ম্যাক্সিমাম, সেটা এসি হোক এবং নন এসি হোক, দুটোতেই কিন্তু একই ব্যাপার। তাই চেষ্টা করবেন হাওড়া থেকে কালকা অবধি যদি টিকিট না পান, চণ্ডীগড় অবধি অন্তত টিকিট বুক করার। এই হচ্ছে চণ্ডীগড় স্টেশন। রাত এখন 2:05 বাজে, পুরো ফাঁকা দেখতেই পাচ্ছেন। ওই যে চণ্ডীগড় ঠান্ডায় কাত হয়ে গেছে রবীন্দ্র। 3:30 বাজে এখন, 3:30 না, 2:30 কাত হয়ে গেছে একদম। চণ্ডীগড় থেকে ছেড়ে দিয়েছে 2:25 ট্রেন। দেখুন কি পড়েছে। आखिर में आ ही गए 3:50 पर कालका में, মানে 55 মিনিট লেট হতেই পারে। এটা 2 নাইটের জার্নিতে 55 মিনিট লেট কোনো লেটই না। এরপরেও আমাদের 6:20 ট্রেন, মানে হচ্ছে অ্যাপ্রক্স 2.5 ঘন্টা ওয়েট করতে হবে এই কালকা স্টেশনে বসে বসে। যাই হোক, ওভারঅল এক্সপিরিয়েন্স ঠিকই আছে। ডিসেম্বরের এই 22 তারিখের ট্রেন মানে কুয়াশা অনেক থাকে, সেই তুলনায় ট্রেনটা যেভাবে কভার করেছে অনেকটাই ভালো কভার করেছে। তো জানুয়ারি মাসে কুয়াশার বেশি পড়ে যাবে, তখন তো লেট করতে পারে। তো টাইম টেবিল ঠিকই আছে। ট্রেনের ভেতরে যে ক্লিনিং ঠিকঠাক করেছে, বাথরুম একটু তো ময়লা হবেই, কারণ নন এসি যেহেতু আছে। বাদবাকি সব ঠিকঠাকই ছিল। কোথায় কি দাঁড়িয়ে সব কিছু আপনাদের বলেছি। তো এই হচ্ছে টোটাল কালকা শিমলা এক্সপ্রেসের, নেতাজি এক্সপ্রেসের রিভিউ। ভিডিও ভালো হলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। এবং নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে তাড়াতাড়ি নোটিফিকেশনটা চলে যায়।